কতগুলো পার্ট রয়েছে সংবিধানে? পার্ট কতগুলো? আর্টিকেল 395। এর বেশি আর্টিকেল যেগুলো দেখো ABCD করে দেওয়া থাকে, তাই তো? শিডিউল কতগুলো বা অনুসূচি প্রথমে কতগুলো ছিল? 8টা। প্রথমে ফার্স্ট কতগুলো ছিল? পরে কতগুলো হয়েছে? 12টা। আমরা এই পার্টটা আগে পড়ছিলাম, শিডিউল পার্ট পড়ে নিয়েছিলাম, 7টা পর্যন্ত পড়ে নিয়েছিলাম, তাই তো? তার মানে 8 থেকে যেগুলো হবে সেগুলো কি হয়ে যাবে? 8 থেকে যেগুলো হবে সেগুলো সংবিধান সংশোধন হয়েছে। সংবিধানে কিছু আসা মানে সংবিধান সংশোধনের মাধ্যমে আসবে, আদারওয়াইজ সংবিধানে কখনোই প্রবেশ করবে না, তাই তো? চলো ধীরে ধীরে আমরা পড়া শুরু করি। কেউ কোনো গন্ডগোল করবে না, ভালো করে ক্লাস শুনবে। যেহেতু তোমাদের এই সাবজেক্টটা নতুন সাবজেক্ট, তাই তো? তোমাদের মনে হতে পারে নতুন, কিন্তু একদম ফাঁকা মস্তিষ্ক সব থেকে বেশি ঢুকবে। পলিটিতে কিছু ছিল না মানে তোমাদের কারো, তার সব থেকে বেশি মাথাতে ঢুকবে। ভালো করে মন দিয়ে শুনবে, ঠিক আছে? চলো ক্লাসে যান। শিডিউল 1-এ কি ছিল? রাজ্য ও কেন্দ্রের ক্ষেত্রফল, অর্থাৎ কোন রাজ্যের কতটা ক্ষেত্রফল, কেন্দ্রের ক্ষেত্রফল কতটা, সেগুলো সম্বন্ধে পুরোটা বলা আছে। কত নম্বর শিডিউলে? 1 নম্বর শিডিউলে। বোঝা আছে? 2 নম্বরে কি ছিল? হ্যাঁ, বেতন, স্যালারি। রাষ্ট্রপতির স্যালারি কত? রাষ্ট্রপতির স্যালারি কত? উপরাষ্ট্রপতির? আচ্ছা। সুপ্রিম কোর্টের বিচারপতির? 2,80,000। সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতির? 2.5 লাখ, তাই তো? এগুলো আমরা আগের দিন পড়ে নিয়েছিলাম টুকটাক করে। 3-এ কি আছে? শিডিউল 3-এ ওথ, শপথ। কি আছে? ওথ। ওথে কি আছে? শপথ, তাই তো? 3-এ কি আছে? শপথ। 4-এ রাজ্যসভার সিট। পশ্চিমবঙ্গের রাজ্যসভার সিট কতগুলো? রাজ্যসভা সিট। ওয়েস্ট বেঙ্গলের কতগুলো সিট? সব থেকে বেশি ওয়েস্ট বেঙ্গলের রাজ্যসভার সিট এটা। ওয়েস্ট বেঙ্গলের লোকসভার সিট কত? বিধানসভায় কত? 294। হ্যাঁ, কোথা থেকে এক পেয়ে গেল? কোথা থেকে পেয়ে গেলে? আচ্ছা, আর বহুত ভাঙবে। ডিলিমিটেশন করে দিয়েছি তো, ডিলিমিটেশন তো করেছি। ডিলিমিটেশন অনুযায়ী পশ্চিমবঙ্গের সিট সংখ্যা বেড়ে দাঁড়াবে 61 মতো। 42 আর 21, 63টা বেড়ে 63, ওই 60-63-র মধ্যে থাকবে। হয়ে আছে? 5 নম্বরে কি আছে? SC ST। 6 নম্বরে পূর্বোত্তর রাজ্যের 4টা রাজ্য। কোন কোন? আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। এটা পরীক্ষায় পড়বে 6 শিডিউলে এদের মধ্যে কোন রাজ্যকে নেওয়া হয়নি। 6 শিডিউলে কোন রাজ্য নেই? হ্যাঁ, অপশান এতে থাকবে মণিপুর। মণিপুর অপশানে থাকবে। অপশানে কি থাকবে? মণিপুর থাকবে। তাহলে কোনটা নেওয়া হয়নি? মণিপুর 6 শিডিউল আছে, এটাই অপশানে দেওয়া থাকবে। বোঝা আছে তো? কি দেওয়া থাকবে? মণিপুর। ক্লিয়ার হয়েছে? 7 নম্বর শিডিউলে কি আছে? পাওয়ার ডিস্ট্রিবিউশন। পাওয়ার ডিস্ট্রিবিউশন, ক্ষমতা বিভাজন। কি রয়েছে? পাওয়ার ডিস্ট্রিবিউশন, ক্ষমতা বিভাজন। কি রয়েছে? ক্ষমতা বিভাজন। এটুকু ক্লিয়ার হয়েছে? পাওয়ার ডিস্ট্রিবিউশন বা ক্ষমতা বিভাজন। এটা কি বলা হয়েছে? ইউনিয়ন লিস্ট ছিল, স্টেট লিস্ট ছিল, কনকারেন্ট লিস্ট ছিল, আর এক্সট্রা লিস্ট ছিল। আর কি ছিল? এক্সট্রা লিস্ট। রেলপথ, ব্যাংক,
পুলিশ, ইউটিউব, ইউটিউব, এক্সট্রা লিস্ট, ইউটিউব, এক্সট্রা লিস্ট, তাই তো? হ্যাঁ, ফেসবুক, টুইটার, পরমাণু। আইন বানাতে কে পারবে? কেন্দ্র। আইন কে বানাতে পারবে? কেন্দ্র আইন বানাতে পারবে। এগুলো আমরা আগের দিন পড়ে নিয়েছিলাম, তাই তো? হ্যাঁ, হেলথ, শিক্ষা, কঙ্কারের লিস্ট, তাই তো? এগুলো আমরা আগের দিন পড়ে নিয়েছিলাম, বলে বলে দেওয়া হয়েছিল, তাই তো? এবারে শিডিউল 8 করবো। দেখো, শিডিউল 8-এ কি রয়েছে? ভাষা। 8 নম্বরে কি রয়েছে? ভাষা, ল্যাঙ্গুয়েজ। কোন ল্যাঙ্গুয়েজ কি জিনিস, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোনটা সংবিধানে স্থান পাবে, কোনটা সংবিধানে স্থান পাবে না, সেটার ডিটেল জানতে হলে সংবিধানে আর্টিকেল দেখতে হবে। কিন্তু কোন কোন ভাষা রয়েছে সেটা জানতে গেলে কোথায় আসতে হবে? শিডিউলে, তাই তো? ভাষা প্রথমে 14টা ভাষা ছিল, পরবর্তীকালে 22টা ভাষা হয়েছে। প্রথমে কতগুলো ভাষা ছিল? 14টা ভাষা ছিল। সংবিধানে কতগুলো ভাষা ছিল? 14টা। বর্তমানে কতগুলো আছে? বর্তমানে 22টা ভাষা আছে। প্রথমে কতগুলো ছিল? 14টা ভাষা। এখন ভাষা কতগুলো আছে? 22টা ভাষা আমরা পড়ে নিয়েছি। পড়ে নিয়েছি তো? পড়িনি? জিওগ্রাফির ফার্স্ট ক্লাস ইন্ট্রোডাকশন ক্লাসে হয়েছিল। 22টা ভাষা ছিলিস নি? ঠিক করছি। এইখানে একটা মারা আছে, দেখতে পেয়েছিস তো? ইউটিউব চ্যানেল, হ্যাঁ, ওইখানে সার্চ করবি, সাবস্ক্রাইব করবি। যে ক্লাস এখানে আসবি না ভাববি আসবো, সে ক্লাসটা ওখানে দেখে নেবি, ঠিক আছে? দেখো, বর্তমানে কতগুলো ভাষা রয়েছে? 22টা ভাষা। 22টা ভাষা আমরা আগের দিন পড়ে নিয়েছিলাম, আজকেও একবার করে রিভাইজ করে নেব। কাশ্মীরে, কাশ্মীরি, কাশ্মীরে, কাশ্মীরি, পাঞ্জাব, তারপরে সিন্ধি, নিচে পাঞ্জাবি, এটা হিন্দি, এখানে বাংলা, এটা অসমিয়া, এটা ওড়িয়া, এটা গুজরাট, এটা মারাঠা, তারপরে কন্নড়, তারপরে এটা তেলেগু, এটা এটা মালায়ালাম। 13টা ভাষা হয়ে গেছে। কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি। নেতা, নেতা হবে? কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, বাংলা, অসমিয়া, বাংলা, অসমিয়া, হিন্দি, বাংলা, অসমিয়া, তাই তো? কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, হিন্দি, বাংলা, অসমিয়া, ওড়িয়া, গুজরাটি, মারাঠা, কন্নড়, তেলেগু, তামিল, মালায়ালম। 13টা হয়ে গেল, তাই তো? হ্যাঁ, আর কি রয়েছে? উর্দু, সংস্কৃত। কতগুলো হলো? 15। কোঙ্কনি, নেপালি, মণিপুরি। কোঙ্কনি, নেপালি কতগুলো হয়েছে? 18। 13টা এখানে, দুটো 15, 3 18। আর 4টা বোডো, ডোংরি, মৈথিলি, সাঁওতালি। এই টোটাল কতগুলো আছে? 22টা। টোটাল 22টা ভাষা আছে। এগুলো আমরা আগের দিনও পড়ে নিয়েছিলাম, তাই তো? 22টা ভাষা আছে, এগুলো কি করেছিলাম? আগের দিন পড়ে নিয়েছিলাম। 22টা ভাষা। প্রথমে সংবিধানে কতগুলো ভাষা ছিল? পরবর্তীকালে কতগুলো হয়েছে? তার মানে এটুকু বুঝতে হচ্ছে সংবিধান সংশোধন কোথাও না কোথাও হয়েছে। 22টা ভাষা, তার মানে 8টা অ্যাড হয়েছে, মানে কি তোদের ওখানে আরেকটা কেউ ছিল না? হ্যাঁ, 30 জন হওয়ার কথা দেবেন। আবার বাবা
ক্লাসে যখন ক্লাস আমি বেরাই, তোরা কি ভাবছিস এমনি বেরিয়ে চলে যায়? কে আসছু কে যাচ্ছু সব গুনে আমি ক্লাস থেকে বেরোই। কতজন স্টুডেন্ট এখানে আছু, কতজন উপস্থিত আছু, তোরা কি ভাবছিস এমনি বেরিয়ে চলে যাবি নাকি? সবকে গুনে যাই কে আছু না আছু। কারণ কখনো কখনো আমাকে কৈফিয়ত দিতে হয়ে যেতে পারতো, কে নাই রে, হ্যাঁ কোথায় গেছে ভাড়া, কোথায় গেছে? আচ্ছা, সবগুলোকে সিসি ক্যামেরা বস করে দেবো ওখানটায়, তবে সবগুলো খেয়ালে থাকবে, তাই তো? বুঝবে বুঝবে, খুব তাড়াতাড়ি সিসি ক্যামেরা বসবে, খুব তাড়াতাড়ি বস করাতে হবে, তখন আর কোনো প্রবলেম নেই। আমি যেখানে থাকি না কেন আরামসে দেখতে পাবো কে কি করছো। আর এসে সবের হচ্ছে নিবো, খরচ করব। ওখানে দেখবো যদি এখানে থাকুনি, তখন এখানে এসে কি করবো, খরচ করবো সবকে। খরচ মানে বুঝতে পারছি, হ্যাঁ বড় ডংরি মশাল 8টা বাজে আছে। দেখ এখানে আমরা, এখানে একটা প্রপার রয়েছে ল্যাঙ্গুয়েজ বলে রয়েছে, পার্ট রয়েছে ল্যাঙ্গুয়েজ বলে পার্ট রয়েছে, ঠিক আছে? সেখানে আমরা পড়বো যে কোন ল্যাঙ্গুয়েজ কোন পার্টে কখন হচ্ছে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে কোনটা এসছে, সেগুলো সব পড়বো। কোনটা আমাদের হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কোনগুলো, সেগুলো সব কোথায় পড়বো, যখন সংবিধান পড়বো তখন পড়বো। এখন শিডিউল পড়ছি, এখানে শুধু যে এটুকু জানবো যে 22টা ভাষা আছে, ক্লিয়ার হয়েছে না হয়নি? কোন পার্টটা কোথায় পড়তে হবে সেটাও মেনটেন করতে হবে, তুমি কোনখানে কোনটা পড়বে। এখানে যদি আমি পুরো শিডিউল পড়ে ভাষা পড়ে দিই, ভাষা এখানে এই পার্টটাই রয়েছে শিডিউলে, যে কোন কোন ভাষাগুলো সংবিধানে স্থান পেয়েছে সেটা শুধুমাত্র রয়েছে, তাই এখানে এটা পড়বে। এবারে যখন ভাষা বলে সংবিধানে প্রপার সংবিধানে আর্টিকেল পড়তে যাব, তখন সেখানে পড়বে কোনটা কোন আর্টিকেলের মাধ্যমে যোগ হয়েছে, কোনটা কোন সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের হচ্ছে কনস্টিটিউশনে বা সংবিধানে যোগ হয়েছে কোন ভাষাটা, সেটা পড়বো সেখানে। বোঝা গেছে তো? সেখানে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ পড়বো, কি কি জিনিস রয়েছে সমস্ত জিনিস সম্বন্ধে পড়বো। একদম ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার তো? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই? এগাতে থাকি। এর পরেরগুলো যেগুলো পড়বো 9, 10, 11, 12, তার মানে এটা মূল সংবিধানে ছিল, সংবিধানে ছিল। সংবিধান কিছু নয়, একটা বই। বলে দিয়েছি ফার্স্ট ক্লাসে, বলে দিয়েছি যারা ফার্স্ট ক্লাস মিস করে গেছো তারা এখানে কি করবে, স্ক্যান করবে, লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবে আর নিজেও ক্লাস দেখে নেবে, ঠিক আছে? বোঝা গেছে তো? হ্যাঁ 9 নম্বর দেখো, 9 নম্বর তার মানে কি মূল সংবিধানে ছিল না, যোগ করা হয়েছে। তুমি প্রচুর ফোন ঘাটাও, ওটা এখনই করতে হবে। হ্যাঁ আমি মনে করবো ছুটির পরে। দেখ তার মানে এরপরে যা কিছু আসবে, এটা মূল সংবিধানে ছিল 8টা পড়ে নিয়েছি, এরপরে যা কিছু সংবিধানে যুক্ত হবে সব কি সংবিধান সংশোধন হবে। সংবিধান লেখা হয়েছিল 26শে জানুয়ারি 1950। সংবিধান কার্যকর কবে হয়েছিল? 26শে জানুয়ারি 1950 সাল। লেখা হয়ে গেছিল 26শে নভেম্বর 1949। কার্যকর হয়েছিল কবে? 26শে জানুয়ারি 1950 সালে। সিং আমাকে যদি ওই পারে যেতে হয়, কাউকে না কাউকে পিটবো, তারপরে আমি আসবো। আমি যদি এই গেট দিয়ে পেরাই, কাউকে না কাউকে পিটবো, তারপর আবার এখানে আসবো, ঠিক আছে? তাহলে সংবিধান সংবিধান লেখা করা হয়েছিল 26শে নভেম্বর 1949। লাগু হয়েছিল কবে? 26শে জানুয়ারি 1950। কেন কি হয়েছিল, 2 মাস লেট কেন করা হয়েছে, সেগুলো যখন ক্লাস আসবে তখন ডিটেলসে বলবো, ঠিক আছে? এটুকু এখন মনে রাখো, সংবিধান লাগু হয়েছিল 26শে জানুয়ারি 1950। এই সময় যখন সংবিধান লাগু হয় বা সংবিধান যখন কার্যকর হয়ে যায়, কার্যকর হওয়ার সময় সংবিধানে ছিল কতগুলো শিডিউল ছিল? 8টা। এরপরে হবে কি 9টা আসবে, তাই তো? 9 নম্বর শিডিউল। 9 নম্বর শিডিউলে বলেছে ভূমি সংস্কার। 9 নম্বর শিডিউলে কি বলেছে? ভূমি সংস্কার। প্রথম 1951 সালে, 1950 সালে সংবিধান লাগু হয়েছে, লাগু হওয়ার পরেই প্রথম কাজ হচ্ছে ভূমি সংস্কার করা। এটা তাহলে কি হবে? 1 নম্বর সংবিধান সংশোধন। প্রথমেই বলছে আগে ভূমি সংস্কার করি। 1 নম্বর সংবিধান সংশোধন 1951 সালে।
এক নম্বর সংবিধান সংশোধন 1951 সালে প্রথমেই কাজ হচ্ছে, 50 কার্যকর হয়েছে, 50-এ কার্যকর হয়েছে, 51 সালে 1 বছরে প্রথম সংবিধান সংশোধন বলছে ভূমি সংস্কার করতে হবে। ভূমি সংস্কার জিনিসটা কি? মানে তোরা এখন দেখুন না, ভূমি সংস্কার হয়, পুকুর কাটা, ওটাই ভূমি সংস্কার তো। ওটা ভূমি সংস্কার, ওটা ভূমি সমতলীকরণ। আরে হয় না? হ্যাঁ, খাল কেটে একটা জায়গায় পুকুরের মাটি কেটে অন্য জায়গায় ভরাট চলছে, সেটা ভূমি সংস্কার নয়। ভূমি সংস্কার মিনস হচ্ছে, আগেকার দিন দেখো 1947 সালের আগে ভারতবর্ষের সিস্টেম ছিল জমিদারি প্রথা। কোন প্রথা সিস্টেম ছিল? জমিদারি প্রথা। আগে জমিদারি প্রথা ছিল তো, জমিদারি প্রথা ছিল। তার মানে জমিদার কিছু কিছু ব্যক্তির কাছে কি ছিল? কিছু কিছু ব্যক্তির কাছে পুরো সম্পত্তি ছিল, তাই তো। প্রথম কাজ করা হয়েছে যে রাজাদের কাছে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি বলে দেওয়া হয়েছে যে এর বাইরে সম্পত্তি রাখা যাবে না, যা সম্পত্তি হবে সরকারকে দিয়ে দিতে হবে। যাদের ওই সম্পত্তি ছিল না তাদেরকে, যাদের ভূমি একদম ছিল না তাদেরকে কি করে দেওয়া হয়েছে? তাদেরকে ওই জমি তাদেরকে বিলিয়ে দেওয়া হয়েছে। এটা ছিল ভূমি সংস্কার। এবারে এতে প্রবলেম হচ্ছে, কারণ কি দেখ, জমিদাররা কি করতো? অত্যাচার করতো। জমিদাররা জোর করে কি করতো? ট্যাক্স তুলতো, এক্সট্রা ট্যাক্স তুলতো। যারা যারা হচ্ছে থাকতো তোমার বলো, আরে যারা চাষবাস করতো তাদের কাছ থেকে এক্সট্রা করে তুলতো, আর জমিদাররা বসে বসে লুটতো সব কিছু। এই জন্য করা হয়েছে কি, প্রথমে ভূমি সংস্কার করা হয়েছে। প্রথমে কি করা হয়েছে? কি করতেছি তো ফুটফুট তো কম নয়, সামনের বেঞ্চে বসে, আবার সামনের বেঞ্চে যারা বসছো একদম মন দিয়ে শুনতে হবে পড়া, বোঝা যাচ্ছে? সামনের বেঞ্চে যদি আমি বদনামি দেখি পিঠের চামড়া তুলে দেবো, তাহলে পিছনের বেঞ্চে কিছু বলবো না নাকি? এখানে আরো বেশি পিটবো, বোঝা গেছে তো? হ্যাঁ, জমিদারি প্রথা কিসের অবসান ঘটানো হয়েছে? জমিদারি প্রথা। এবারে দেখবি ওই সময় করা হয়েছে কি, যারা জমিদার ছিল তার বা রাজা ছিল, রাজাদের বড় বড় মহল ছিল। রাজাদের রাজাদের বড় বড় মহল ছিল তো, তাহলে তাদের মহল কি হবে? পলিটিক্স যেদিন তুই কোশ্চেন করতে পারবি সেদিন পলিটি শিখে যাবে। পলিটিতে কোশ্চেন করতে শিখতে হবে, বোঝা যাচ্ছে তো? তাহলে বড় বড় রাজাদের মহল কি হবে? কিছু তো হচ্ছে। তখন কি করেছে রাজারা, কি করেছে, তিনজনের, দেখ একটা ট্রাস্ট চালাতে গেলে তিনজনের প্রয়োজন। একটা ট্রাস্ট চালাতে গেলে তিনজন: সভাপতি, সেক্রেটারি, ট্রেজারার। এই সভাপতি, সেক্রেটারি আর ট্রেজারার। ট্রেজারার মানে কি? যার কাছে পয়সা পয়সা থাকবে সে হচ্ছে ট্রেজারার, কোষাধ্যক্ষ। এই তিনজন হলে ট্রাস্ট। কি করেছে সঙ্গে সঙ্গে ওরা, কি করেছে বুঝলি তো? ট্রাস্টকে কি করেছে বলছে, সমস্ত কিছু করছে কি, সঙ্গে সঙ্গে একটা ট্রাস্ট খুলেছে, যে ট্রাস্টকে ওই জমিটা দান করে দিতে বলছে, এই মহলটা ট্রাস্টকে দান করতে। সভাপতি কে থাকবে? রাজা নিজেই। এবারে যখন ভূমি সংস্কার আসছিল, তখন রাজার তো এই থাকবে নি, রাজার কি থাকবে নি? হ্যাঁ, জমি থাকবে নি। আর রাজার জমি না থাকা মানে কি হয়ে যাবে? রাজার কাছে আসতে বলছে তোমার জমি মহল দাও, বলছে মহল কি, আমি তো দান করে দিচ্ছি। আর দানের জিনিস সরকার নিতে পারবে? হ্যাঁ, তা যত রাজাদের মহল দেখেছিস সব ট্রাস্টে চলে। রাজাদের যত মহল আছে, যে কোনো মহলের খোঁজ খবর নিয়ে নিবি, ট্রাস্টে চলে। তাহলে তোর কোশ্চেন আসতে পারে তো, যে জমি যদি নিয়ে নেওয়া হয়, জমি তো মৌলিক অধিকারে ছিল সংবিধান লাগুর সময়। জমি তো মৌলিক অধিকার ছিল, সংবিধান লাগুর সময় জমি কিসে ছিল? মৌলিক অধিকারে ছিল। পরবর্তীকালে তোমার হচ্ছে 44তম সংবিধান সংশোধনে আসতে 1978 সালে, তখন জমিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আইনের অধিকারে নিয়ে যাওয়া হয়েছিল, 300 নিয়ে যাওয়া। তার আগে পর্যন্ত জমি কি ছিল? মৌলিক অধিকার ছিল। তাহলে মৌলিক অধিকার যখন ছিল, তাহলে তো যে কেউ সুপ্রিম কোর্টে কেস করে দিতে পারে যে আমার জমি নিয়ে নিচ্ছে, কেস করে দিলে সুপ্রিম কোর্টে জিতে যেত। এই জন্য বলা হয়েছে, যে যদি 9 শিডিউলে যে কথা বলেছে ভূমি সংস্কার, জমিদারি প্রথার অবসানের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে কোনো কোর্ট কেস হবে না, সুপ্রিম কোর্টে যেতে পারবে না। একমাত্র পুরো সংবিধানে একটাই কি, যেখানে হচ্ছে সুপ্রিম কোর্টে, যেখানে তুমি সুপ্রিম কোর্টে পৌঁছাতে পারবে না, সেটা হচ্ছে 9 শিডিউল। সুপ্রিম কোর্টে তুমি যেখানে যেতে পারবে না সেটা কি? 9 শিডিউল। সুপ্রিম কোর্টে যাওয়া যায়? একমাত্র শিডিউল যেখানে সুপ্রিম কোর্টে যাওয়া যায় না। এই ওয়ার্ডটা সবাই খাতায় লিখে রাখো, তোমাদের নোটে এই ওয়ার্ডটা মিসিং আছে। 9 শিডিউলে সুপ্রিম কোর্টে যাওয়া যায় না। একমাত্র শিডিউল 9 শিডিউল,
সুপ্রিম কোর্টে যাওয়া যায় না। তোর নোটগুলো কপি করে নিয়েছিস জেরক্স দোকান থেকে? জেরক্স দোকান থেকে নোটগুলো কপি করে নিবি, সামনের যে জেরক্স দোকান ওখান থেকে নোটগুলো কপি করে নিবি, ঠিক আছে? হ্যাঁ, হুম, সবাই যে যার নোটগুলো কপি করে নিবি, যারা যারা নতুন এসছিস তারা সব নোটগুলো কপি করে নিবি। তারপরে কিছু কিছু দেওয়া আছে, এরপরে প্রত্যেকটা ফুল ফুল করে নোট দিয়ে দেবে, ঠিক আছে? 1 মাস 1.5 মাস ওয়েট করবো, কারণ এখন তো ভর্তি চলছে, ভর্তিটা হয়ে যায় তারপরে সব ফুল নোট দেখবো, ঠিক আছে? এখন আপাতত পড়ার জন্য দিচ্ছি, পড়ার ওইগুলো কপি করে নিবি, ঠিক আছে? আজকে যাওয়ার সময় কপি করে নিবি সবাই। যদি মনে হয় যে তাড়াহুড়ো আছে, যার যেদিন মনে হয় পরের বৃহস্পতিবার এলে কপি করবি, পরের শনিবারে যেদিন যার মনে হবে কপি করে নিবি। এটুকু বোঝা আছে তো? 9 শিডিউল ক্লিয়ার হয়েছে? তার মানে এখনকার যে যে বড় বড় যে রাজাদের মহল সব কিসে চলে? রাষ্ট্রে চলে। তাহলে মহিষাদল রাজবাড়ি আছে না, কিসে চলে? রাষ্ট্রে চলে। খবর হলো বুঝলি, রাজবাড়ি আছে, ঘুরতে যাই আমরা, আমরা তো ফটো তুলতে যাই। এদিকে একবার এদিকে তাই তো। তোরা যখন পাউট করবি তখন আমি বলে দিচ্ছি, সবাই একবার সার্চ করে নিবি, হুইচ অ্যানিম্যাল হ্যাজ আ পাউট। এইটা কিসে সার্চ করবি? গুগলে সার্চ করবি, হুইচ অ্যানিম্যাল হ্যাজ আ পাউট, দিয়ে দেবে দেখবি। আর তোরা হ্যাঁ, পরে ক্লাসের শেষে দেখা করবি। এরপর দেখো 10 নম্বর শিডিউল। 9 বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে? 9-এ কি হয়েছে? প্রথমেই 1950 সালে সংবিধান লাগু হয়েছে। 51-য় কি করা হয়েছে? হ্যাঁ, 51-য় কি করা হয়েছে? ভূমি সংস্কার করা হয়েছে। কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে? 1 নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে। কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে? 1 নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? ভূমি সংস্কার নিয়ে কোনো ডাউট আছে? কেন করা হয়েছে বোঝা গেছে তো? হ্যাঁ, এরপরে চলে যাও 10 নম্বর শিডিউল। 10 নম্বর শিডিউল সংবিধান সংশোধন। কত নম্বর? 10 নম্বর শিডিউল সংবিধান সংশোধন, 52তম সংবিধান সংশোধন। 1985-তে 52তম সংবিধান সংশোধন। কত? 1985-তে 52তম সংবিধান সংশোধন 1985-তে হচ্ছে কি হয়েছিল? 10 নম্বর শিডিউল লাগু হয়েছিল, ভারতের সংবিধানে যুক্ত হয়েছিল। এটা এই সময় প্রধানমন্ত্রী ছিল রাজীব গান্ধী। প্রধানমন্ত্রী কে ছিল? রাজীব গান্ধী। তিনি কি করেছিলেন? তো আগেকার দিনে কি হতো জানিস তো? আগেকার দিনে কি হতো জানিস তো? লিখে দিয়ে দাঁড়া, তারপরে হয়েছে দল বদল, অ্যান্টি ডিফেকশন ল। আগেকার দিনে কি হতো জানিস তো? 1951 থেকে 52 পর্যন্ত ভোট শুরু হয়েছে। লেখার কিছু দরকার নেই বাবা, কিচ্ছু লেখার দরকার, সব নোটে এগুলো সব পেয়ে যাবে, শুধু ভালো করে বোঝো। এখানে 1951-52 থেকে ভোট শুরু হয়েছে, তাই তো? ভোটের পর ভোট চলছে। ভোটে কি করতো? আগে ধর তুই এক চিহ্নে জিতলি, হ্যাঁ, এক চিহ্নে কি করলি? জিতলি। ধর তুই হচ্ছে সাদা থানে জিতলি। সাদা থান, সাদা থান কোথায় ব্যবহার করে জানিস তো? সাদা থানে জিতলু, তাই তো? জিতে চলে এলু, এসে কি করছু? এসে বলছু যে দেখ, এবারে যার কাছে প্রচুর পয়সা আছে, যার কাছে প্রচুর পয়সা আছে সে পুরো কিনবে, টাকার ব্যাগ নিয়ে যাবে। আমার কাকাকে চিনিস তো সবাই? চিনিস নি? অমিত শাহ। আমার কাকার নাম কি? হ্যাঁ, আমার কাকা হয়, দেখবি আমার মতোই দেখতে, বেটে খাটো মানুষ, পেটটা সামনের দিকে, ফুটবল মধ্যপ্রদেশ উঁচা। আমার শুধু চুল আছে মাথায়, তার নেই, আদারওয়াইজ সেম। কাকা হয় আমার সম্পর্কে। বুঝেছ? কাকা যদি ব্যাগের বস্তা নিয়ে বেরোয়, টাকার বস্তা নিয়ে বেরোয়, কি করবে বুঝতে পারছিস তো? হ্যাঁ, সেরকম সেম জিনিস
আগেকার দিনে কিন্তু ভোটে জিততো, তুই এক এক চিহ্নতে জিততিস, যে তোকে টাকা দিত অন্য চিহ্নতে পৌঁছে দিস তো। হ্যাঁ, তুই একটু ভেবে দেখ, তুই একটা চিহ্নে জিতলু, যদি না দল বদল থাকতো, একটা চিহ্নে জিতলু, তোর কাছে যদি 100 কোটি টাকা লিখে ফেলে দিল, ওই চ একজন বাকি আছে, তুই চ, তুই যাবি না যাবি নি? যাবি তো? যাবি নি? মানুষ বিক্রি হয়, মানুষ কি হয়? বিক্রি হয়। কেউ 10 টাকায়, তোদের তোদের কাছে একটা চা দিলে বিক্রি হয়েছে। মানুষ কি হয়? বিক্রি হয়। কেউ 10 টাকায়, কেউ 10,000-এ, কেউ 10,000 কোটিতে বিক্রি মানুষ হবে। শুধু মূল্যটা ঠিকঠাক লাগাতে হবে, তাই তো? মূল্য যদি ঠিকঠাক লাগানো হয়, মানুষ বিক্রি হয়। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, তো তার মানে যখন কি হবে, এক পার্টিতে এক চিহ্নে জিতলো, মানুষ তোমাকে ভোট দিয়েছে এক চিহ্ন দেখে, তুমি অন্য চিহ্নে চলে যেতে পারো তো। এই জন্য বলা হয়েছে দল বদল আনা হয়েছে, যে দল পরিবর্তন করতে পারবে না। কে পরিবর্তন করতে পারবে না? যারা ভোটে জিতবে, অর্থাৎ জয়ী প্রার্থীরা কখনোই দল পরিবর্তন করতে পারবে না। জয়ী প্রার্থী কি করতে পারবে না? দল পরিবর্তন করতে পারবে না। এটাকেই বলা হয় দল বদল আইন লাগু। যদি পরিবর্তন করে, দল বদল আইন লাগু হয়ে যাবে। তোদের মাথায় এবারে বহুত কোশ্চেন আসবে, কাউকে কোনো কোশ্চেন করার দরকার নেই। ক্লাস শেষ হয়ে গেলে কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে। হ্যাঁ স্যার, এই যে করছিল আমাদের মুখ্যমন্ত্রী একটা সময় যে করছিল, সব অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, সব অ্যান্সার দিয়ে দেবো এখানে। যদি জয়ী প্রার্থী, যদি সে ভোটে জিতে পরাজিত হয়ে যায়, সে যেখানে ইচ্ছা যেতে পারে। ধর ভোটে লড়েছিল, সে পরাজিত হয়েছে, তার যেখানে ইচ্ছা মন চায় সে যেতে পারে। বুঝে আছে? কিন্তু তুমি যে চিহ্নে জিতবে, সেই চিহ্নে তোমার হচ্ছে সেই চিহ্নেই থাকতে হবে, অন্য কোনো চিহ্নে যাওয়া যাবে না। এবারে তোদের মনে কোশ্চেন আছে যে যাই যে তাহলে কি করে যায়? চলে যায় তো? কি করে যায়? বহুত কিছু নিয়ম আছে। দল বদল বলে একটা জায়গা রয়েছে, সেখানে ভালো করে পড়াবো। এখানে টুকটাক করে বলছি, ভালো করে শোনো, কারণ সেটা সেখানের পার্ট। এখানে দল বদলের ব্যাপারটা পার্ট হচ্ছে দল বদল বোঝানো। বোঝা আছে তো? তাহলে কে যেতে পারবে না? জয়ী প্রার্থী কোথায় যেতে পারবে না? অন্য দলে যেতে পারবে না। তোমাদের এখানে 2019 সালে একজন প্রার্থী গেছিল, বর্তমানে 2019 হয়েছে, 19 এইটা 2019-এ একজন পরিবর্তন হয়েছিল, যে যিনি তোমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখন। বোঝা আছে তো? পশ্চিমবঙ্গের কি এখন বর্তমান মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছিল তো? বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, পরিবর্তন হয়েছিল। তাহলে পরিবর্তন হয়েছিল, তার উপর তো দল বদল লাগু হয়নি। আগে তো জিতা ক্যান্ডিডেটই ছিল, জিতা ক্যান্ডিডেট ছিল এমএলএ, তো দল পরিবর্তন করেছিল, তার কি এই দল বদল লাগু হয়েছিল? কেন লাগু হয়নি? তুমি যদি জয়ী ক্যান্ডিডেট হও, যেখানে জিতেছো, সেখানে একমাত্র তুমি যদি বরখাস্ত, অর্থাৎ তুমি যদি রিজাইন দিয়ে আসো, তবেই তুমি আসতে পারবে। কি নিয়ে? রিজাইন দিয়ে আসতে হবে তোমাকে। ওই এমএলএ পদ থেকে রিজাইন নিতে হবে, তবেই তুমি আসতে পারবে, আদারওয়াইজ আসতে পারবে না। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, 2/3 ভাগ যদি পরিবর্তন হয়ে যায়। কত ভাগ? 2/3 ভাগ। ধরো কোনো কোনো দলে 60 জন জিতেছে। কতজন জিতেছে? 60 জন। তার যদি 40 জন দল ছেড়ে বেরিয়ে আসে, তখন কি লাগু হবে না? দল বদল আর লাগু হবে না। কারণ কি দেখো, একজন বেরালে কার দোষ? যে ব্যক্তিটা বেরিয়েছে। হ্যাঁ, কিন্তু যদি 2/3 বেরিয়ে যায়, কার দোষ? দলের কিছু না কিছু দোষ ছিল, তখন দল বদল লাগু হবে না। তাকে ইংরেজিতে বলা হয় অ্যান্টি ডিফেকশন ল। বোঝা গেছে না যায়নি? একদম ক্লিয়ার হয়েছে দল বদল? হ্যাঁ, এখানে নর্মাল শুধু দল বদল বোঝানো হবে, তোমাদের ডিটেলস বোঝানো হবে দল বদল বলে জায়গা আছে, কারণ সেটা কনস্টিটিউশনের পার্ট, সেখানে পুরোটা করা যাবে। এখনই যদি তোমাদের দল বদল পুরোটা বলে দেই, তোমার বলে দূর, পলিটিক্স খুব বাজে জিনিস, পড়বো না। বোঝা গেছে তো? হ্যাঁ, তোমার দল বদল কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে হয়েছিল? সংবিধানে যুক্ত হয়েছে কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে? তোদের 10 বলছি যে। কত নম্বর শিডিউল? কত নম্বর শিডিউল? 10 নম্বর শিডিউল।
কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হয়েছে? সাল কত? কোশ্চেন পড়বে এটা। দলবদল কততম সংবিধান, কততম অনুসূচিতে রয়েছে? অ্যান্সার লিখে দেবে, অপশনে একটা অপশন দেওয়া থাকবে কত? 10। আর 8, 9, 7, 8, 7, 11 দেওয়া থাকবে। তোদের আর কোনো দরকার? 10 যেখানে আছে সেইটা গোল করবে। বোঝা আছে তো? যদি বলো কত নম্বর, সরি, কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে হয়েছিল, কত সালে হয়েছিল, তখন প্রধানমন্ত্রী কে ছিল? রাজীব গান্ধী। দলবদল বোঝা গেছে তো? একদম ক্লিয়ার হয়েছে দলবদল। তার মানে কোনো প্রার্থী যদি জয়লাভ করে, কোনো চিহ্নে জয়লাভ করে, সেই প্রার্থী কখনোই অন্য কোনো দলে যেতে পারবে না। দলে যেতে গেলে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো মেনটেন করতে হবে, তবেই সে হচ্ছে দলবদল তার উপর লাগু হবে না। আদারওয়াইজ তার উপর দলবদল লাগু হয়ে যাবে, তার এমএলএ পদ খারিজ হয়ে যাবে, সে ভোটে লড়তে পারবে না। বোঝা গেছে তো? ক্লিয়ার হয়েছে তো? আর যদি পরাজিত হয়ে যায়, ধরো দিদি পরাজিত হয়েছে, এবারে পরাজিত হয়েছে তো দিদি, হ্যাঁ, দিদি বললো তোর আমি আর এ পার্টি করবো নি, আমি আবার একটা নতুন পার্টি তৈরি করব, কঙ্কাল পার্টি তৈরি করতে পারে। হ্যাঁ, দিদি তৈরি করতে পারে তো, দলবদল লাগা হবে। দিদি হচ্ছে সুপ্রিমো। কেউ অনেকেই হাঁটছে। তোমাদের ওই গামলা বলছিল যে ওই হিরোইনটার নাম কি রে, সে হাঁটছে। সে যদি মনে করে আমি এবারে আমি হচ্ছে ইসে ঢুকবো, অন্য পার্টিতে ঢুকবো, ঢুকতে পারবে না? পারবে না। তার উপর দলবদল লাগু হবে কেন? সে পরাজিত হয়ে গেছে। কিন্তু যা জিতছে, এখানে কে জিতছে? পাঁশকুড়ায় বিধানসভায় যে জয়লাভ করেছে, সে যে জয়লাভ করেছে, সে যদি মনে করে আমি অন্য পার্টিতে যাব, যেতে পারবে? হ্যাঁ, তার উপর দলবদল লাগু হবে। তার উপর দলবদল লাগু হবে। তাকে যেতে গেলে প্রথমে কি করতে হবে? রিজাইন করতে হবে। রিজাইন করার পরে সে যেতে পারে। তাকে এমএলএ পদ ছাড়তে হবে। তার যতগুলো ওই পদে, ততগুলো এই পার্টিতে তাকে যতগুলো পদ দেওয়া হয়েছিল, সমস্ত পদ থেকে বরখাস্ত হতে হবে, রিজাইন মারতে হবে, তারপরে সে যেতে পারবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? দলবদল ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে তোদের? বোঝা যাচ্ছে তো? আরে পলিটিক্স একদম চুটকি তো করবি সব জিনিস, শুধু ক্লাস ভালো করে বুঝতে থাক। বোঝা যাচ্ছে দলবদল? দলবদল ক্লিয়ার হয়েছে তো? কত নম্বর সংবিধান সংশোধন? 52তম সংবিধান সংশোধন। কার উপর লাগু হয় দলবদল? জয়ী প্রার্থীর উপর লাগু হয়। কার উপর লাগু হয়? বোঝা আছে তো? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? দেখো, এটা বোর্ডে আমি লিখলাম, সবকিছু লিখেছিলাম, তাই তো? মুছে দিচ্ছি। মুছে দিলাম তো? হ্যাঁ, মুছে দিয়েছি তো? হ্যাঁ, এর থেকে কি শিখলি? এর থেকে কি শিখলি? হ্যাঁ, কি? সবকিছু না, সবকিছু সমাপ্তি ঘটে। এটা যখন পড়াবো আমি, তার আগে থেকে আমাকে বহু প্রিপারেশন নিতে হয়েছিল, কিভাবে তোদের বোঝাবো, কি উপায়ে বোঝাবো, তাই তো? এসে এখানে লিখতেও টাইম লেগেছিল, তোদের বোঝাতেও টাইম লেগেছিল, লিখতেও টাইম লেগেছিল, বুঝতে কতক্ষণ টাইম লাগলো? বুঝতে কতক্ষণ টাইম লাগলো? সেকেন্ডও লাগেনি, পুরোটাই মুছে দিলাম। বোঝা গেছে তো? তার মানে কোনো রেজাল্ট তৈরি করতে বহু টাইম লাগে, রেজাল্টকে বরবাদ করতে 1 সেকেন্ডও টাইম লাগবে না। বরবাদ করতে কতক্ষণ টাইম লাগবে? 1 সেকেন্ডও টাইম লাগবে না। বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরবি, মোবাইল দেখবি, সমস্ত কিছু, যে কোনো জিনিসে, যে কোনো জিনিসের ক্ষেত্রে গড়তে প্রচুর টাইম লাগে, ভাঙতে কতক্ষণ লাগে? 2-3 সেকেন্ডের মধ্যে ভেঙে চলে যায়। বোঝা গেছে না যায়নি? তো গড়ার গড়ার প্রচুর টাইম লাগে। বোঝা গেছে তো? ক্লিয়ার হয়েছে? আর তোরা ভাবছো রেজাল্ট এমনি হয়ে যাবে? প্রচুর পরিশ্রম করতে হবে রেজাল্টের জন্য। আর একটা শুধু ভুল কলম বোস করে দিতে হবে, অপশন সি হতো, বি বোস করে দিল, রেজাল্ট শেষ। বোঝা গেছে তো? তো পরিশ্রম ভালো করে যায়। আর জীবনে সারা জীবনই তোকে একাকেই থাকতে হবে। তোর রেজাল্ট ড্রপ আউট হয়ে গেছিস, তুই রেজাল্ট হয়নি তোর, তুই পরীক্ষায় ফেল করে গেছিস,
তোর সঙ্গে কেউ থাকবে না, তোকে একাকেই মনে খারাপ লাগবে। শুধুমাত্র তোর সঙ্গে তোকে হচ্ছে কি দেবে, সান্ত্বনা দেবে যে এবারে হয়নি পরের বারে হবে। তোর দুঃখ কেউ ভাগ নেবে না। যারা বলে দুঃখ ভাগ নেবে, কেউ তোর দুঃখ ভাগ নেবে না। শুধুমাত্র কি করবে, ওই শুধুমাত্র সান্ত্বনা পুরস্কারই দেবে তোদেরকে, আর কিচ্ছু দেবে নেই। যখন তুই কষ্ট লাগবে, তোর নিজেকেই কষ্ট লাগবে। যখন পরীক্ষার হলে বুঝবি, তোর কাছে ওএমআর শিট থাকবে, যদি অফলাইন হয় ওএমআর শিট থাকবে, কোশ্চেন থাকবে, পেন থাকবে, অ্যাডমিট কার্ড থাকবে, আর কিচ্ছু থাকবে না। তোর সঙ্গে কেউ থাকবে না। যদি সিবিটি হয়, তোর কাছে একটি ল্যাপটপ থাকবে, একটি মাউস থাকবে, আর একটি কি থাকবে, স্ক্রিন থাকবে, বাস। হ্যাঁ, একটা ক্যামেরা থাকে তোকে আবার নজরদারি রাখার জন্য, কারণ তোর উপর বিশ্বাসও নেই। বোঝা গেছে তো? হ্যাঁ, তার মানে নিজেকে নিজের মতো করে তৈরি কর। তুই যদি ভাবিস আমার জন্য অনেকে আছে, কেউ নেই বাবা, তোকে একাকেই লড়তে হবে। লড়তে হবে একাকেই, কাজ করতে হবে একাকেই, একা যেন সব কিছু করবি। ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, এরপরে 11 নম্বর শিডিউল দেখো। কত নম্বর শিডিউল? শুধু আর শিডিউল ফিডিউল বলে লিখছি না, অনুসূচি ফুচি বলে কিছু বলে লিখছি না, শুধু 11 নম্বর শিডিউল বলে লিখছি। ক্লিয়ার হয়েছে তো? কত নম্বর শিডিউল? 11 নম্বর শিডিউল। 11 নম্বর শিডিউল তৈরির আগে কিছু কথা বলি শোনো। 11 নম্বর শিডিউলে রয়েছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। কি রয়েছে? পঞ্চায়েত। কি রয়েছে? পঞ্চায়েত। আর 12 নম্বরে রয়েছে মিউনিসিপ্যালিটি, পৌরসভা। পৌরসভা 11 নম্বর শিডিউলে কি রয়েছে? 12 নম্বরে এটি 73 নম্বর সংবিধান সংশোধন 1993 সালে 24শে এপ্রিল 1993 সালে কার্যকর হয়েছে। আর মিউনিসিপ্যালিটি লাগু হয়েছে 94তম সংবিধান সংশোধন 74 তো, আরে 74 তো, কি লিখে দিই, আরে 74 হলো বাবা, 74। আমার একটু ওগুলো একটু ডিস্টার্ব হয়, সংখ্যা আমার প্রচুর ডিস্টার্ব হয়। তোরা যারা নতুন আছো তারা মেনে, পুরানোরা মেনে নিয়েছে এগুলো, তাই তো? হ্যাঁ, তোরা মেনে নিয়েছি তো? হ্যাঁ, আর ওরা কারেকশন করাচ্ছে, আর কিছু মনে আছে তো? কত নম্বর সংবিধান সংশোধন? 74। 7কে 9 হয়ে যায়, 6কে 9 হয়ে যায়, 9 লিখতে গিয়ে 3 লিখা হয়ে যায়। এগুলো একটু খেয়াল রেখে দিবি তোরা, ঠিক আছে? এটুকু তো হতেই পারে। এটা বাচ্চাবেলা থেকে আমাকে পারেনি, আজ পর্যন্ত পারেনি, আর কোনোদিনই পারবে না, ঠিক আছে? এই ভুল করা আমার জন্মসিদ্ধ অধিকার। 74তম সংবিধান সংশোধন 1993, 1 জুন 1993 সালে কি করা হয়েছিল? সংবিধানে কার্যকর করা হয়েছিল। বোঝা আছে তো? একটা কি, এটা 22-এ আনা হয়েছিল, ডিসেম্বরের 22-এ 1992 ডিসেম্বর মাসে এসেছিল। বিল এসেছিল কবে? দুটোই বিল এসেছিল ডিসেম্বরে 1992। দুটোই বিল কবে এসেছিল? 1992 ডিসেম্বরে দুটোই বিল এসেছিল। একটা লাগু হয়েছে গত 24শে এপ্রিল 1993, আর একটা লাগু হয়েছে 1 জুন 1993। এটুকু ক্লিয়ার হয়েছে? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? এবার দেখো, এটা এখানে আনার কি প্রয়োজন পড়লো, শিডিউলে আনার কি প্রয়োজন পড়লো? দেখো ভালো করে দেখো, আগে ভারতবর্ষ শুধুমাত্র ইউনিয়ন সাপোর্টিভ ছিল আর রাজ্য ভাগ ছিল। তোমাদের এলাকার মুখ্যমন্ত্রী তোমার এলাকায় কোথায় টিউবওয়েল বসবে, কোনখানে ঝাড়বাতি বসবে রাস্তায়, তোমার হচ্ছে কোন গাছ কেটে নিয়েছে, তার সময় কে গাছ কেটে নিয়েছে, ঝগড়া হয়েছে কারোর সঙ্গে, তাই তো? সেসব কাহিনী কে দেখতে যাবে? মুখ্যমন্ত্রী জানবে? প্রধানমন্ত্রী জানবে? তোমার এলাকার লোকই তো জানবে। তোমার এলাকার লোকই জানবে তো, এলাকার লোক ছাড়া আর কেউ জানতে পারবে? হ্যাঁ, তো আবার তো তোর যদি সেখানে মেয়ে ইনভলভ হয়ে যায়, সে মারপিট দেখে আবার মজা চলে আসবে। চেয়ার নিয়ে সে মারপিট সহজে ছাড়ে দেবে। চেয়ার নিয়ে কুরকুরে ফুরকুরে, তোরা খেলা দেখতে বললে চেয়ার ফিয়ার নিয়ে কুরকুরে ফুরকুরে নিয়ে বসিস তো, সেরকম নিয়ে বসবি। আমি যখন তোদের মতো বয়সে ছিলাম না, তোদের থেকে যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম যখন, তখন যেখানে মারপিট হতো মেয়েদের, সেখানে চুপচাপ দাঁড়িয়ে দেখতাম, আর মজা লাগতো।
ছেলেদের মারপিট কি মুখে মুখে ঘুষা ঘুষা মেরে দেবে যেখানে সেখানে। মেয়েদের মারপিটের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে চুলমুড়ি ধরা। প্রথম চুলমুড়ি ধরবে, তারপরে চুলমুড়ি ধরে কোথায় কি করবে পরের কথা, আগে চুলমুড়িটা ধরবে। আর ছেলেদের ছোট 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 চুল কাটা, চুল ধরতেও পারবে না, সাইড করলে এরকম করে চুল। আর মেয়েদের আগে চুল ধরে ঘুরাবে। তুই ভালো করে দেখবি মারপিট হওয়া মানে প্রথমে চুল ধরবে। তোরা মারপিট করছিস নাকি? করুন, তোরা মারপিট করুন। হ্যাঁ, মারপিট করলে প্রথমে কি করবো? চুলমুড়ি ধরবো, তাই তো। আগে চুলমুড়ি ধরে দুবার ঘুরাবো, তবে শান্তি হবে। তো দেখেও মজা লাগে। বোঝা গেছে না যায়নি? এটুকু ক্লিয়ার হয়েছে তো? তো তোমার বাড়ির ওখানের কি প্রবলেম হচ্ছে, তুমি ঘর, তোমার ঘর কেমন, তোমার ঘর চাই না কি অনুদান তোমার চাই, কি কি প্রয়োজনীয় তোমার লাগবে, তোমার এলাকায় তোমার ওখানে কটা স্ট্রিট লাইট লাগবে, কত পাম্প লাগবে, কত টিউবওয়েল লাগবে, কত সজল ধারণা কি চলে না এখন, সেগুলো লাগবে। কোনটা কি লাগবে সেটা কি মুখ্যমন্ত্রী জানবে? তোমার গ্রামের নাম হয়তো মুখ্যমন্ত্রী জানেও না, প্রধানমন্ত্রী ছেড়ে দাও, মুখ্যমন্ত্রী তো জানেও না, তাহলে তারা তো করতে পারবে না। তার মানে তোমার ওখানে একটা পঞ্চায়েতের ব্যবস্থা রাখতে হবে, যেখানে পঞ্চায়েতের একজন সদস্য থাকবে। তোমার বাড়ির প্রবলেম প্রবলেম কি হচ্ছে, পঞ্চায়েতের সদস্যের কাছে চলে যাবে। দেখবে পঞ্চায়েতের সদস্যকে তোর কিরকম মনে করি জানতো, তো পঞ্চায়েতের সদস্য, তাই তো। তাহলে পঞ্চায়েতের সদস্য ফেসে যায় মাঝে মাঝে, কি জানতো, এক গ্রামে একসঙ্গে যদি 2-3টা বিয়ে বাড়ি করে, তার নিমন্ত্রণ খেতে খেতে গরম কেটে যায়, সবাই তাকে ডাকে পঞ্চায়েত বলে কথা। আর যার ঘর যাবেনি, রাস্তায় তো দেখাই হবে, পরের বারে বলে ভোট চাইতে আসবে, তারপর দেখাবো মজাটা। আমার বাড়ি আসলে ওর বাড়ি গেছিলে তো, ওর বাড়িতে ভোট চাইতে যাবে, আমার ঘরে 20টা ভোটার দেখিয়ে দেবো। সে বেচারা এর বাড়িতেও একটু খাচ্ছে, তার বাড়িতেও একটু খাচ্ছে, অন্যের বাড়িতে যাও একটু খাচ্ছে, পেট ফেটে তার হয়ে যাবে। বোঝা গেছে না যায়নি? পঞ্চায়েতের প্রচুর ঝামেলা। আবার পঞ্চায়েতকে ধরে পড়ে গেছে, এই আমার এখানে টিউবওয়েল হয়নি, পঞ্চায়েতগিরি কাটাচ্ছি, দেখবি 2 থাপ্পড় দেবো। হ্যাঁ, ভোট চাইতে আসবে একবার, পঞ্চায়েত প্রচুর টেনশন থাকে। তার মানে ওই যে তোমার গ্রামে, ওই যে একটা গ্রামের প্রপার গ্রামের যে তোমার বাড়ির যে প্রবলেমগুলো, সেগুলো কে কে সমাধান করে? পঞ্চায়েত। আর ওর উপরে থাকে অঞ্চলে একজন হিসেবে প্রধান, সে প্রত্যেকটা গ্রামের সমস্যার সমাধান করে। ওই অঞ্চলে যতগুলো গ্রাম পড়ছে তার সমস্যার সমাধান কে করে? প্রধান করে, তাই তো। তার মানে একদম নিচু লেভেলে তোমাদের প্রয়োজন না প্রয়োজন? তার জন্য পঞ্চায়েত ব্যবস্থা প্রয়োজন। সংবিধান যখন লেখা হয়, সংবিধান যখন লেখা হয় তখন গান্ধীজি আর বি.আর. আম্বেদকরের মধ্যে কনফ্লিক্ট শুরু হয়েছিল। গান্ধীজি চেয়েছিল পঞ্চায়েত ব্যবস্থাকে একদম প্রথমে যোগ করতে, যে এটা পঞ্চায়েত ব্যবস্থা লাগু করতে হবে। বি.আর. আম্বেদকর চেয়েছিল যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা লাগু করলে গ্রামে যদি টাকা পাঠানো হয় তাহলে সবাই টাকা মেরে নিবে, কাজের কাজ কিছু হবে না। তো এখন কি হচ্ছে কাজের কাজ? এখন কোন কাজের কাজটা হচ্ছে? এই বর্ষাকাল চলছে, তিরপলের মার্কেট, নেতার ঘরে ঘরে তিরপল। আরে আছে তো, হ্যাঁ। আবার তো কি, চিড়াগুড়, যেখানে বন্যা হচ্ছে চিড়াগুড়, নেতার ঘরে ঘরে, নেতা 1 মাস ঘরে রান্না বন্ধ, চিড়াগুড় হবে। আর ওইগুলোই তো বন্টন করতে আসে। তো বোঝা গেছে তো। আবার কি ধুতি ফুতি দেয়, অনেকে কাপড় ফাপড় দেয়, নেতার ঘরে আগে ঢুকবে, ঢুকে না ঢুকে নি? আরে ভুল বলছি আমি? হ্যাঁ, বোঝা গেছে তো। তার মানে পঞ্চায়েতের তো চুরি টাকা কে না নিয়েছে? একটা টাইম বলেছিল রাজীব গান্ধী এই সময় বলেছিল, রাজীব গান্ধী, হ্যাঁ ঠিক খেয়াল করছি, আমরা রাজীব গান্ধী বলেছিলাম দিদি, রাজীব গান্ধী বলেছিল যে আমি যদি 1 টাকা পাঠাই এখান থেকে, ওই টাকাটা যেতে 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 19 পয়সায় পৌঁছায়। আর এখন যদি 1 টাকা পাঠাই কেন্দ্র থেকে, সেই টাকা আস্তে আস্তে পয়েন্ট পয়সায় রয়ে যায়, 1 পয়সা 2 পয়সায় রয়ে যায়। তখন জিজ্ঞাসা করছিল টাকা যায় কোথায়, বলছে টাকা চলছে। চলছে মানে কি হচ্ছে? ঘষা লাগছে, হয়েছে, বোঝা যাচ্ছে তো। টাকা চলছে, এই জন্য ঘষা লাগছে, হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার জন্য টাকা কে যাচ্ছে? ও টাকা ক্ষয়ে যাওয়ার জন্য টাকা কমে যাচ্ছে, বোঝা যাচ্ছে তো। রাজীব গান্ধী বলেছিল মেবি, বোঝা যাচ্ছে তো, একদম ক্লিয়ার। তার মানে ওটা তো ফ্যাক্টর নয়। তুই দেখ, তোর এলাকায় যদি না পঞ্চায়েত থাকতো, ভালো করে ভাব, সে যাই করুক, তোর এলাকায় যদি না পঞ্চায়েত থাকতো, তুই এমএলএর কাজকে পৌঁছাতে পারতিস?
এমএলএর কাছে জীবনে যেতে পারবো? হ্যাঁ, এমএলএর দরজা করে এখন দাঁড়িয়ে রাখতে হবে। তুই কে আসছে? তুই আমার ওখানে ভোটার, তোকে চিনেই নি এমএলএ। বিধায়ক যাকে বলি, এমএলএ তোকে চিনেই নি। তোদের এলাকার যে প্রত্যেকটা এলাকার কেউ না কেউ এমএলএ আছে, তাই তো? তোরা বেশিরভাগ পাঁশকুড়ারই নয়, তোর এলাকার এমএলএ কে? দোলই, দোলই বাবু চিনু, তুই চিনু, তোকে চিনে? হ্যাঁ, তাহলে তো তোর ভালোই হাত আছে। ঠিক আছে, ঘাটালে তাহলে সেন্টার করলে শঙ্কর দোলার সঙ্গে আগে দেখা করা গিয়ে আমার সঙ্গে মিট করে দিবি, ঠিক আছে? যার 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 নেতাদের সঙ্গে ভালো সম্পর্ক আছে, এমএলএর সঙ্গে, ঠিক আছে, আমার সঙ্গে একবার আমি একবার কথা বলতে যাবো, সবার সঙ্গে একবার দেখা করবি যে স্যার আমাদের স্যার আসছেন, কিছু কথা বলি। তারপরে শুরু হবে আমার খেলা, বোঝা আছে তো? শুধু আমি পিছন ধারটাকে আগে নিজের পিছন ধার বাঁচাতে হবে। এমনি এমনি তো নেমে গেলে কোথাও হবে না, আগে নিজের পিছন ধার বাঁচাই, তারপরে নামবো মাঠে, তারপরে খেলা হবে, বোঝা আছে তো? তোদের যারা এমএলএ সঙ্গে যখন দেখা করতে হবে তাহলে তোদেরকে কন্ট্যাক্ট করো। তোদের বেশিরভাগই এখানে পাঁশকুড়ার এমএলএ, প্রায় তো তোরা তো প্রায় পাঁশকুড়ার এমএলএ। তোদের মনে হয় তোর মেছেদা কে? মেছেদা তোদের এখন কে হয়েছে? বিপ্লবদেব তো ছিল, বহুত দিন ছিল বিপ্লবদেব, এখন কে হয়েছে? তোর এমএলএ কে হয়েছে জানো? তো কে জানিছিল বলতো? হ্যাঁ, সোনা দোকানি কে বলতো? সুব্রত। তোদের দেবরা, তাই তো? তোদের সুভাষিস ওম, সুভাষিস ওম তো? হ্যাঁ, যে জায়গায় তোরা এমএলএ কে অর্ধেকজন চিনিস নি, মানে এমএলএ কে তোরা চিনিস, তোদেরকে চিনে চিনে নি। তার মানে এমএলএও যদি কাজ করতে পারবে তোর এলাকায়, সে কি দেখবে? সে দেখবে পুরো কি থানাটা দেখবে, তার যত বিধানসভার এরিয়া আছে বিধানসভার এরিয়াটা দেখবে, তাই তো? বিধানসভা কি দেখবে? এরিয়াটা দেখবে। আমরা তোদের পক্ষে, তোদের একদম পরিচিত, তোদের একদম সমস্যা, প্রপার সমস্যা বোঝার জন্য কারা আছে? পঞ্চায়েত। পঞ্চায়েতরা একমাত্র তো প্রপার সমস্যা বুঝতে পারবে, আর তোরা তাদেরকেই বলতো, আর কাউকে বলতে পারবি? এই জন্য বলা হয়েছে পঞ্চায়েতের রাজ ব্যবস্থাটা খুব জরুরি দরকার ছিল। পঞ্চায়েতের রাজ ব্যবস্থা কী ছিল? খুব দরকার ছিল। প্রথমে যখন সংবিধান আনা হয় এবং গান্ধীজি 1948 সালে মারা গেছিল। গান্ধীজি কত সালে মারা গেছে? 1948 সালে মারা গেছিল, তাই তো? মারা গেছিল না, হত্যা করা হয়েছিল গান্ধীজি। হত্যা করা হয়েছিল কাকে? গান্ধীজিকে। আবার কেউ কেউ গান্ধীজির কথা বলে যে গান্ধীজি বিরাট কিছু খারাপ করে দিয়েছে। গান্ধীজির সম্বন্ধে যারা জানেনি তারাই বলে। হ্যাঁ, গান্ধীজির বিরোধিতা তুমি করতে পারো, অজস্র বিরোধিতা করতে পারো গান্ধীজির, কোনো অসুবিধা নেই। কারণ কি তুমি বিরোধিতা করো? এই কারণেই, এই দেশে স্বাধীনতার অন্যতম হাতিয়ার ছিল গান্ধীজি। যারা গান্ধীজির বিরোধিতা করে, যারা গান্ধীজির বিরোধিতা করে, তাদের উপরে উপরে যে বসে আছে তাকে একটা কোশ্চেন করবি, স্বচ্ছ ভারত মিশনের কার চশমাটা ইউজ করা হয়েছে? স্বচ্ছ ভারত মিশনে একটা চিহ্ন আছে তো, হ্যাঁ, কার চশমা ব্যবহার করা হয়েছে? গান্ধীজিরই ব্যবহার করা হয়েছে তো, হ্যাঁ, বুঝতে পারছিস তো? আর তাদের যারা নিচে আছে বলে গান্ধীজি খারাপ। আরে গান্ধীজির মতো ব্যক্তিত্ব হয়নি। কেউ যদি বলে গান্ধীজি কেমন, আমি বলবো আমি গান্ধীজির অন্ধভক্ত। গান্ধীজির আমি অন্ধভক্ত, বোঝাচ্ছে? আজকে যেসব জিনিস হচ্ছে সব গান্ধীজির অনুপ্রেরণা হচ্ছে। আজকে তোরা কোনো আন্দোলন করতে যাচ্ছ, অনশন করতে যাচ্ছ, কার অনুপ্রেরণায়? গান্ধীজি এনেছিল অনশন করার, তাই তো? গান্ধীজি বলেছিল গ্রাম পঞ্চায়েত আনার কথা। গান্ধীজি মারা গেছে, পরবর্তীকালে এক এক বলা হয়েছে কি পঞ্চায়েতের ব্যবস্থা যে রাখতে চায় রাখবে, যে না রাখতে চায় রাখবে না। এরকম আর্টিকেল দেওয়া আছে 36 থেকে 51 পর্যন্ত, যার নাম হচ্ছে ডিপিএসপি। পড়াবো ধীরে ধীরে আমরা। যার নাম কি? ডিপিএসপি। সেখানে 40 নম্বর আর্টিকেলে বলা হয়েছে পঞ্চায়েতের রাজ ব্যবস্থার কথা। কত নম্বর আর্টিকেল? 40 নম্বর আর্টিকেলে বলা হয়েছে কি পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা বলা হয়েছে। ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, এবারে কোনো রাজ্য মানতে চাইলে মানতে পারবে, কোনো রাজ্য না মানতে চাইলে মানতে পারবে। এতে ভালো করে দেখ, এদের সেন্ট্রালি প্রভাব আছে না নিচে প্রভাব আছে? তোর প্রবলেম কে শুনছে? নিচে যারা আছে পঞ্চায়েত, না তোর প্রবলেম সেন্টার শুনছে?
তুই তুই যে চালিত হচ্ছিস, তুই সেন্ট্রাল থেকে চালিত হচ্ছিস না নিচ থেকে চালিত হচ্ছিস? পঞ্চায়েত থেকে চালিত হচ্ছিস? সেন্ট্রাল থেকে কি চালিত হচ্ছিস? হ্যাঁ, সেন্ট্রাল থেকে চালিত হচ্ছিস। এটা মনে রাখ যে আমরা সেন্ট্রাল থেকে চালিত হই না। নিচে যারা আছে পঞ্চায়েতে, আমাদের যা কিছু প্রবলেম সবাই দেখে, তা কারা দেখে? পঞ্চায়েত দেখছে। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, এবারে পঞ্চায়েতে ফিরে যায়। এবার পঞ্চায়েতে কি হয়েছে, বলা হয়েছে যে যে চাইবে সে লাগু করতে পারবে। 1900 তখন জওহরলাল নেহরু চাইছিল যে কোনো একটা রাজ্যে প্রথমে লাগু করে দেখা যায় কি উপায় আছে। বোঝা যাচ্ছে তো? প্রথম লাগু করা হয়েছিল রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে। রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে 1959 সাল 2রা অক্টোবর। 1959 কার জন্মদিন 2রা অক্টোবর? 1959 সালে 2রা অক্টোবর লাগু করা হয়েছিল। কোথায় দেখা হয়েছিল? কি হয়েছিল? দেখা হয়েছিল যে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কেমন কাজকর্ম করে। কোথায় লাগানো হয়েছিল? রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে। ভারতের প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোথায় লাগু হয়? রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে। রাজস্থানে কোথায়? নাগর ডিস্ট্রিক্টে। ক্লিয়ার হয়েছে না হয়নি? রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে 2রা অক্টোবর 1959। পরবর্তীকালে 73 নম্বর সংবিধান সংশোধন 24শে এপ্রিল 1993 সালে এটাকে কার্যকর করে দেওয়া হয়। বোঝা যাচ্ছে তো? এটাকে কি করে দেওয়া হয়? কার্যকর করে দেওয়া হয়। বোঝা যাচ্ছে না যায়নি? 24শে এপ্রিল। এই জন্য এই 24শে এপ্রিল ডেটকে বলা হয় পঞ্চায়েতি রাজ দিবস। এই 24শে এপ্রিলকে কি বলা হয়? পঞ্চায়েতি রাজ দিবস। 24শে এপ্রিলকে কি বলা হয়? পঞ্চায়েতি রাজ দিবস। সেম মিউনিসিপ্যালিটি আছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ, এবারে মনে কর তাহলে সেন্ট্রালি প্রভাব আমাদের নেই। আমাদের প্রভাব কি গ্রাউন্ড লেভেলে পঞ্চায়েতে রয়েছে, তাই তো? আমাদের গ্রাউন্ড লেভেল কোথায় রয়েছে? পঞ্চায়েতে রয়েছে, তাই তো? সেন্ট্রাল যারা দেখার তারা দেখছে সেন্ট্রাল, যারা সেন্ট্রাল দেখার তারা দেখছে। সেন্ট্রালে কি আছে? পিএম, তারপরে কি আছে? স্টেট, তারপরে কি আছে? ডিস্ট্রিক্ট। এটা ছোট করে দেবে রে। সেন্ট্রাল, স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক। এটাকে বিধানসভা বলে দাও। বিধানসভা রয়েছে। ডিস্ট্রিক্টের মধ্যে কিছু বিধানসভা রয়েছে, তার মধ্যে পঞ্চায়েত রয়েছে, তাই তো? তারপরে একদম বড় কোনটা? সেন্টার। সেন্ট্রালে কে রয়েছে? তারপরে স্টেটে সিএম, তারপরে ডিস্ট্রিক্টে ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। বুঝতে পারছিস তো? এই ডিএম কোথা থেকে নির্বাচন হয় জানিস? ইউপিএসসি থেকে। তারপরে এখানে আছে থানা। থানায় হয়েছে কি? বিধানসভা বলতে পারো, এটা বিধানসভা বলে দেয়। এমএলএ, এমএলএ যদি কিছু নেই এটাকে আমরা কি বলবো? বিডিও, তাই তো? তারপরে এটা কি আছে? পঞ্চায়েত, তাই তো? এটা দেখো পুরোটাই কি ছিল? সেন্ট্রালে ছিল, সেটাকে চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, চতুর্দিকে ছড়িয়ে দেওয়াকে বলা হয়। যদি কেন্দ্রে থাকে কেন্দ্রাভিমুখী, কেন্দ্র থেকে চতুর্দিকে চলে গেলে তাকে বলা হয় বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণ, বি কথার অর্থ হচ্ছে সে কেন্দ্রের উপর নির্ভরশীল নয়, তাই তো? কেন্দ্রের উপর নির্ভরশীল নয়, বিকেন্দ্রীকরণ। কেন্দ্র থেকে আলাদা করে দেওয়া হয়েছে, অর্থাৎ পাওয়ারকে কেন্দ্র থেকে ডিভাইড করে দিয়েছে। প্রধানমন্ত্রীর পাওয়ার দেশ সামলানো, সিএম এর পাওয়ার হচ্ছে তোমার রাজ্য সামলানো, ডিএম এর পাওয়ার হচ্ছে তোমার হচ্ছে জেলা সামলানো, থানা হচ্ছে তোমার এমএলএ এর পাওয়ার হচ্ছে তোমার বিধানসভা সামলানো, পঞ্চায়েতের কাজ হচ্ছে তোমার হচ্ছে প্রধানের কাজ হচ্ছে তোমাদের অঞ্চল সামলানো, পঞ্চায়েতের কাজ হচ্ছে তোমাদের পঞ্চায়েতের একজন মেম্বার থাকে, পঞ্চায়েত মেম্বারের কাজ হচ্ছে তোমাদের কি? গ্রাম সামলানো। এক একটা বুথ করে দেওয়া আছে, তাই তো? এক একটা বুথে একজন পঞ্চায়েত সদস্য, তো কি সামলানো? গ্রাম সামলানো। বোঝা যাচ্ছে তো? তাহলে পাওয়ারকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে, তাকে বলা হয় ডিসেন্ট্রালাইজেশন। তাকে কি বলা হয়? ডিসেন্ট্রালাইজেশন। কি বলি? ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণ। তাহলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আসার মূল উদ্দেশ্য কি ছিল? ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণ করা। কি করা? বিকেন্দ্রীকরণ করা। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য কি?
ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণ। ইংরেজিতে হলে ডিসেন্ট্রালাইজেশন, বাংলায় হলে বিকেন্দ্রীকরণ। বোঝা গেছে? 11-12। 11তে কি আছে? পঞ্চায়েত। 12তে মিউনিসিপ্যালিটি। বোঝা গেছে তো? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, একদম ক্লিয়ার। আজকে এই পর্যন্ত থাক।